হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের সুন্দরবনের ট্রিপের দ্বিতীয় দিন। তো এখন বাজে সকাল 8:05। তো আমি আর আমার হাজব্যান্ড একদম রেডি হয়ে গেছি। আমাদেরকে 8:15 8:30টার মধ্যে রেডি হতে বলা হয়েছে। আমরা হয়তো 8:30টার দিকে বেরোবো, 8:15টার মধ্যে রেডি হতে বলা হয়েছে। তো দেখিয়ে দিচ্ছি আজকে লুকটা। আমার সম্পূর্ণ লুক, আমি একটা হট পিঙ্ক কালারের টপ পরেছি, একটা ব্ল্যাক ডেনিম দিয়ে। এদিকে আমার হাজব্যান্ড হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক প্যান্টটা অনেকটা আমার টাইপের প্যান্ট, দুজনের সিমিলার হয়ে গেছে। এখন 8:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম, ঘাটে যাব বোটে ওঠার জন্য। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা মানে ভালো আছে, ঠান্ডা 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 ভাব আছে, গরমটা নেই। বেরোলাম, তোমার সাথে রেখে দাও ব্যাগে। ঝিরিঝিরি ইলশে করি বৃষ্টি, মানে কালকেও বৃষ্টি পেয়েছিলাম, আজও বৃষ্টি। এই যে আমরা ঘাটে চলে এলাম, বৃষ্টির পরিমাণটা বাড়ছে। তো ওই যে আমাদের বোট। তো এরপর কিন্তু আমরা বোটে উঠে গেলাম। আর আরেকটি কথা যেটি আপনাদের কিন্তু বলা হয়নি আমার লাস্ট ভিডিওতে, সেটি হলো যে এই বোটে কিন্তু টোটাল 40 জন যাত্রী ছিলেন। চলুন আজ আপনাদের একটু বোটটাও ঘুরিয়ে দেখিয়ে দিই আমি। বোটটি কিন্তু দোতলা ছিল, বোটটিতে কিন্তু নিচের দিকে অনেকগুলি বেড রাখা ছিল। তো কেউ যদি চায় তো এখানে এসে রেস্ট করতে পারবেন। যেহেতু সারাদিনের জার্নি, তো টায়ার্ড তো হবে, অনেকে টায়ার্ড ফিল করলে এখানে এসে বেশ একটু জিরিয়ে নিতে পারবে। তো এইদিকে অনেকগুলো জল রাখা ছিল আর ব্যাগ রাখা রয়েছে, একটি টয়লেটও রয়েছে। তো দেখুন এখান মিলিয়ে টোটাল 4টে কিন্তু বেড রয়েছে। তো এখানে বাচ্চারা এসে ছুটছিল, খেলছিল, তাদের মায়েরা তাদের সাথে এখানে বসেছিল। আর বোটের ওই কর্নারে যেখানে ইঞ্জিন রাখা ছিল সেখানে কিন্তু রান্নাবাড়ি চলছিল। তো দেখুন এটি বোটের হচ্ছে রান্নাঘর। বোটের ওপরে মূলত কিন্তু সবাই চেয়ার নিয়ে এমনি বসেই থাকে এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু সেই ওপরেই ছিল। দেখা সুবিধা ওখানে কুমির রাখা আছে, ওই কুমির দুটো দেখে আবার একসঙ্গে গ্রুপে ম্যাপটা আছে সুন্দরবনে, ম্যাপ দেখে আবার ফিরে আসবো। আর আমাদের আজকে বোটে যে 40 জন আছি, 40 জনের সবাইকে পরে কিছুদিন পরে নেটওয়ার্ক থাকবে না, সবাইকে একসঙ্গে নিয়ে চলাটা খুব অসুবিধা। আমাদের বোটের নামে এই গ্রুপের নাম থাকবে আপনজন। আপনজন বললে একসঙ্গে চলবো, একসঙ্গে আসলে বড় জিনিস যেটা এখানে ওখানে স্পটে যখন উঠবো কেউ খাবার বিস্কুট বা খাবার কোনো জিনিস নিয়ে যাবেন না। তো লাস্ট ভিডিওটিতে কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে মেনলি আজকে কিন্তু আমাদের বেশিরভাগ জায়গাগুলি ঘোরানো হবে। তো আজ আমরা সজনেখালি, সুদর্ণখালি ও দোবাকিতে ঘুরতে যাব। বলতে পারেন আজ কিন্তু আমরা সুন্দরবনের জঙ্গলের মধ্যে প্রবেশ করব। তো বিভিন্ন রকমের সরু খাড়ির মধ্যে দিয়েও আমাদের নৌকো যাবে। তো সেখানে বাঘ দেখার চান্সেস থাকে, কিন্তু সেই সব জায়গায় বাঘ অনেক সময় জল খেতে আসে। আর আপনারা তো জানেন যে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে কিন্তু এই সুন্দরবন। আর সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি বনভূমি। আর এই সুন্দরবন কিন্তু বাংলাদেশ এবং ভারত দুটো দেশ মিলিয়ে অবস্থিত। বাংলাদেশে ধরুন 60%-এর মতন অংশ রয়েছে, আর এই পশ্চিমবঙ্গে রয়েছে 40%-এর মতো। আর এই সুন্দরবন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এছাড়াও কিন্তু এখানে নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির এবং সাপ সহ অসংখ্য প্রজাতি এখানে দেখা যায়। তো দেখুন গল্প করতে করতে কিন্তু আজ আমাদের প্রথম স্পট সজনেখালিতে কিন্তু আমরা চলে এলাম। এই সজনেখালি কিন্তু প্রকৃতিপ্রেমী ও রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য। এখানকার কিন্তু একটি মূল আকর্ষণ হলো এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। তো সেই ওয়াচ টাওয়ার থেকে আপনি কুমির, হরিণ বা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারেন। সজনেখালিতে এলাম, এসেই আমাদের বাঘের সাথে দেখা সজনেখালিতে আমাদের ওয়েলকাম করছে। এখানে প্রবেশ করার পরেই আমরা সবার প্রথমে একটি পুকুর ছিল যেখানে একটি কচ্ছপ দেখেছিলাম। তো দেখুন মাথা বের করে রয়েছে কচ্ছপটি। তারপর আরো কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম একটি কাচের বক্স রয়েছে যেখানে বিভিন্ন সাইজের বেশ কয়েকটি কচ্ছপ রাখা ছিল। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম কিছু ম্যানগ্রোভ উদ্ভিদ। তো এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নাম গোলপাতা। বিশেষ করে এই গাছে পাতা থেকে ঘর ছাউনি করতে হয়, কারণ এসিড গাছ শীতকালে গরমের সময় স্কোয়ার বা গোল গোল করে ছাউনিটা করতে হয়, ওই হিসাবে নামটা হয়েছে। আর শুনে যে 84 প্রকার ম্যানগ্রোভ আছে, তার মধ্যে 3টেখানে গাছের ফল এডিবল খাওয়ার যোগ্য, তার মধ্যে এই একটা। তো দেখুন সামনে যেটি রয়েছে এটি কিন্তু সজনেখালি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠছি। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সুন্দরবনের ঘন জঙ্গল দেখা যায় আর বিভিন্ন বন্যপ্রাণী দেখারও সুযোগ রয়েছে কিন্তু এখান থেকে। আজ আমরা যে 3টে স্পটে ঘুরতে যাব প্রত্যেকটিতে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। তো সেখান থেকে সুন্দরবনকে কেমন দেখায় ওপর থেকে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার কিন্তু আমরা ওয়াচ টাওয়ার থেকে সুন্দরী গাছ দেখার জন্য নিচে নেমে গেলাম। এটি হচ্ছে সেই গাছ যার নাম অনুসারে কিন্তু এই জায়গাটির নাম হয়েছে সুন্দরবন। এর যখন ফার্নিচারটা করা হয় তখন গাছটা মনে হবে যেন কেউ পালিশ করেছে। আর দেখুন
বাটার রুট আছে, এগুলো দেখতে পাবেন। এবার ধীরে ধীরে চলে আসুন, ঠিক আছে? আমাদের এই পয়েন্টটা সবাইকে পারমিশন দেয়, ঠিক আছে? আর যেটা বাপার জন্য যারা মাছ কানা দেয় তাদের জন্য, আর যারা কোর জন্য 1330 স্কয়ার ফিট, যারা এটা হচ্ছে মাছ কানা ধরে যারা মধু সংগ্রহ করে, হালি কালেক্ট করে তাদের জন্য। আর এটা কোর জন্য 1330 স্কয়ার ফিট, সেটা হচ্ছে যারা বাঘের প্রয়োজনের জন্য, বাঘের ব্রিডিং পয়েন্ট, ওটা কাউকে অ্যালাউ করে না, জাস্ট ফায়ার ডিপার্টমেন্টকে পারমিশন ছাড়া কেউ অ্যালাউ হয় না। আর এটা ইন্টারন্যাশনাল বর্ডার দেখুন, কালিন্দী বা রায়মঙ্গল, এছাড়া বাংলাদেশে সবচেয়ে জঙ্গলটা বেশি সৃষ্টি পাচ্ছেন। এটা আছে হোটেল আছে মাতলা হোটেল, গভর্নমেন্টের, হ্যাঁ গভর্নমেন্টের। স্যার এইদিকে চলে আসবেন দিদি। এই যেগুলো হচ্ছে শ্বাসমূল। তো আমরা এখন সজনেখালি ঘোরা শেষ করে ঘাটে চলে যাচ্ছি বোটে ওঠার জন্য। তো আরেকটি জিনিস যে আজকের দিনের জন্য কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি থেকে একটি গাইড প্রোভাইড করা হয়েছে আমাদের। তিনি কিন্তু আমাদের প্রত্যেকটি স্পটের বিভিন্ন রকমের যে জিনিস রয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের। আজ আমাদের সজনেখালি, সুবর্ণখালি, গোসাবা এই 3 জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, তারপরে পঞ্চমুখানি। তো ফার্স্ট আমরা সজনেখালি দেখে এলাম, এখন নেক্সট স্টপ হচ্ছে আমাদের সুবর্ণখালি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। তো বোটে উঠেই দেখলাম যে আবার ঝড় শুরু হয়ে গিয়েছে, ওয়েদার ভীষণ খারাপ। তো আমরা কিন্তু এখন সজনেখালি কমপ্লিট করে সুবর্ণখালির দিকে রওনা দিয়েছি। তো এরই মাঝে প্রায় সকাল 10টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। তো আজ আমাদের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল ও একটি মিষ্টি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার প্রকৃতিকে এনজয় করতে বসে পড়লাম চেয়ার নিয়ে। তো দেখলাম যে বৃষ্টির পরিমাণটা আবার একটু কমেছে, কিন্তু হাওয়া হচ্ছিল বেশ কিছুটা যাওয়ার পর আমাদের চোখে পড়লো, দেখুন জোয়ারের জল নেমে গেছে এবং এখন ভাটা চলছে। কারণ দেখুন ওই মাটিগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটি গাছের নিচে, আর যখন জোয়ার চলে তখন কিন্তু গাছের পাতা বরাবর কিন্তু জল চলে আসে। আর এই জোয়ার ভাটা কিন্তু প্রত্যেক 6 ঘন্টা অন্তর অন্তর। আর এই ভাটার সময় কিন্তু নৌকো নদীর মাঝ বরাবরই চলে, কারণ এই ভাটার সময় নৌকো যদি পার বরাবর চলে আর একবার যদি আটকে যায় তাহলে যতক্ষণ না জোয়ারের জল ঢুকছে নদীতে ততক্ষণ কিন্তু নৌকোটিকে সেই পাড়েই আটকে থাকতে হবে। দেখুন একদমই কিন্তু জল অনেকটাই নেমে গেছে। আর বোটে দাদাদের কাছ থেকে জানতে পারলাম যে এই ভাটার সময় কিন্তু নদীতে ঢেউ মানে রোলিং যেটাকে বলা হয় সেটি কিন্তু বেশি লক্ষ্য করা যায়। তো এরপর আমরা প্রায় 10:30 নাগাদ চলে এলাম সুবর্ণখালি ঘাটে। এই সুবর্ণখালিও কিন্তু একটি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখানেও কিন্তু সজনেখালির মতন একটি ওয়াচ টাওয়ার ছিল। তো এখানে উঠেও কিন্তু আপনারা চারিদিকে সৌন্দর্য দেখতে পারবেন, বনভূমি দেখতে পারবেন এবং সাথে কিছু বন্যপ্রাণীও দেখার সুযোগ থাকতে পারে। প্রবেশের পথে একটি মা বনদেবী মন্দির রয়েছে, সেখানে আমরা প্রণাম করে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বৃষ্টি ভেজা দিন। আজকে তুমি করো ব্লগ। আর এই মাটিটা আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই পিচ্ছিল, এটা এখানকার মাটি। আমাদের উত্তরবঙ্গে এরকম দেখা যায় আসলে বালি প্রকৃতি থাকে, তো আমরা সেই মাটিতে হেঁটে অভ্যস্ত, এখানে হেঁটে অভ্যস্ত নই। তো আমাদের ভিজিয়ে দিচ্ছ, আস্তে আস্তে পা ফেলতে হচ্ছে সাবধানে। শ্বাসমূল দেখতে পাচ্ছেন, শ্বাসমূল ঠেসমূল দুটোই রয়েছে। এই যে বাইরে যেগুলো বেরিয়ে রয়েছে এগুলো হচ্ছে শ্বাসমূল, আর এই যে ঠেসমূল। এরপর আমরা সুবর্ণখালির যে ওয়াচ টাওয়ারটি রয়েছে সেখানে আমরা উঠে পড়ছি। তো ওয়াচ টাওয়ারটি ওঠার পরে কিন্তু সেখানে যে মেন গেটটি ছিল সেখানে কিন্তু আমরা একটি কালনাগিনী সাপও দেখেছি। দাঁড়ান আপনাদের ক্লিপটা আমি দেখাচ্ছি। কি সাপ এটা? কালনাগিনী আছে। কালনাগিনী। দেখুন এটি হচ্ছে সুবর্ণখালি ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউ। তো এখান থেকে চারিদিকের ম্যানগ্রোভ ফরেস্টটিকে বেশ ভালোভাবে আপনারা দেখতে পারবেন। ফরেস্টের মধ্যে যে এই গ্যাপগুলি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাগুলিতে কিন্তু বিভিন্ন রকম বন্যপ্রাণী বা বাঘ বলুন এখানে জল খেতে আসে। আর আজ যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বাঘের জল খেতে আসার চান্সটাও কিন্তু কম ছিল। এরপর আমরা সুবর্ণখালি দেখা শেষ করে আবার বোটে উঠে পড়লাম এবং এখন আমাদের বোটটি যাবে পঞ্চমুখানিতে। তারপর সেই পঞ্চমুখানি দেখা শেষ করে আমরা শেষে যাব দোবাকিতে। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চমুখানিতে, যেটি হচ্ছে কিন্তু 5টি নদীর মিলনস্থল। তারপর সেখান থেকে আমরা দোবাকি দেখে আবার ফিরে যাব আমাদের হোটেলে। এই বৃষ্টির দিনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 12:15 নাগাদ আমাদের হাতে চলে এলো ভেজ পকোড়া। আর এই বৃষ্টির দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন? বাইরে বৃষ্টি পড়ছিল, সাথে এক দুর্দান্ত পরিবেশ, আর তার সাথে কিন্তু আমাদের হাতে ছিল গরম গরম পকোড়া। আর এখন যে গাছগুলিকে দেখতে পাচ্ছেন এই গাছগুলির নাম কিন্তু হেতাল। এই জায়গাটিতে দেখুন সারি সারি কিন্তু হেতাল গাছ রয়েছে, আর বাঘ কিন্তু এই হেতাল বনেই বেশিরভাগ লুকিয়ে থাকে। আর খুব স্বাভাবিকভাবেই এই বৃষ্টির মধ্যে বাঘ খুব কমই কিন্তু বাইরে জল খেতে আসবে। আমরা অধীর আগ্রহে বসেছিলাম যদি
যদি বাঘমামার দেখা পাওয়া যায়, কিন্তু না, আমরা বাঘমামার দেখা পাইনি। সাধারণত যেদিন খুব গরম পড়ে, রোদ ওঠে, তখন কিন্তু বাঘরা এই হেতালবন থেকে বাইরে বেরিয়ে নদীতে জল খেতে আসে। তো বলতে পারেন এই গরমের দিনগুলোই কিন্তু সুযোগ বাঘমামাকে দেখার। তো আমরা হেতালবন ক্রস করে এখন সামনের দিকে এগিয়ে যাব পঞ্চমুখানির দিকে। আর দেখুন সাথে তো বৃষ্টি ছিলই, আমরা মোটামুটি 3 দিনের মধ্যে 3 দিনই বৃষ্টি পেয়েছি। কখনো একটু বৃষ্টির পরিমাণটা কম ছিল, কখনো একটু বৃষ্টির পরিমাণটা বেশি ছিল, এই আর কি। তো এরপর দেখতে দেখতে কিন্তু প্রায় দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম পঞ্চমুখী মোহনাতে, যা পঞ্চমুখানি নামেও পরিচিত। নাম শুনে তো বুঝেই গিয়েছেন, আর আমি একটু আগেও বলেছি যে এই জায়গাটি হলো 5টি নদীর মিলনস্থল। আর যে 5টি নদী এসে মিলিত হয়েছে সেই 5টি নদীর নাম হলো মাতলা, গোমতী, বিদ্যাধরী, হেরোভাঙা আর গাজী। স্বাভাবিকভাবে যেহেতু 5টি নদীর মিলনস্থল, তাই কিন্তু এইখানটায় নদীর গভীরতাও কিন্তু বেশ ছিল। আমাদের গাইড দাদা বলছিলেন যে এখানে কিন্তু গভীরতা প্রায় 100 ফুটেরও বেশি হবে। আর এই পঞ্চমুখানি জায়গাটি যে কতটা প্রশস্ত, কতটা চওড়া, জাস্ট দেখুন একবার। দূর দূরান্তেও কিন্তু আপনারা এখানে পার খুঁজে পাবেন না। আর এই জায়গাটিকে সচক্ষে দেখার যে অনুভূতি, সেটা হয়তো আপনারা মোবাইলে দেখে সেভাবে বুঝতে পারবেন না বা অনুভব করতে পারবেন না। খালি চোখে জায়গাটিকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা এখনই জাস্ট ক্রস করলাম পঞ্চমুখানি। তো ওয়েদার এখন বৃষ্টি কমে গেছে, হাওয়া আছে। এরপর আমরা পঞ্চমুখানি দেখা শেষ করে চলে এলাম দোবাকি ক্যাম্পে। তো এটি হচ্ছে দোবাকি ক্যাম্পের ঘাট, এখানে আমরা এখন নেমে পড়ব। এই দোবাকিও কিন্তু সুন্দরবনের একটি ভীষণ জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানেও কিন্তু বাকি দুটো জায়গার মতন একটি ওয়াচ টাওয়ার ছিল। আমরা অ্যাকচুয়ালি উল্টো দিক দিয়ে এন্টার নিয়েছি, কারণ মেইন যেটা এন্ট্রি পয়েন্ট সেটা বন্ধ ছিল। সেটা লোক বেশি হলে এন্ট্রি পয়েন্টটা খুলে দেয়, যেহেতু আজকে টুরিস্ট কম, সেজন্য আমরা একটা দিয়ে এন্ট্রি হচ্ছে, একটি গেট দিয়ে এক্সিট হচ্ছে। নাহলে একটা দিয়ে এন্ট্রি হয়, আরেকটা দিয়ে এক্সিট হয়। আর এখানে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা একটি হরিণ দেখতে পেয়ে গিয়েছিলাম। আর এই জায়গাটির আরেকটি কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে এখানে কিন্তু আমরা মানুষেরা খাঁচার মধ্যে বন্দি থাকি, আর পশুরা কিন্তু চারিদিকে অবাধে ঘোরাফেরা করতে পারে। অর্থাৎ এখানে কিন্তু প্রায় 1/2 কিলোমিটারের মতন একটু ক্যানোপি ওয়াক বা জাল ঘেরা একটু উঁচু পথ আছে, যেখান থেকে কিন্তু আপনারা নিরাপদ দূরত্বে বন্যপ্রাণী বা সুন্দরবনের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। আমি কিন্তু এখন সেই ক্যানোপি ওয়াক দিয়ে হেঁটেই পাশে যে ওয়াচ টাওয়ারটি রয়েছে সেখানে গিয়ে চারিদিকে সৌন্দর্যটি উপভোগ করব। তো ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখলাম যে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু শুধু গাছ আর গাছ, চারিদিকটি একদম সবুজে ঘেরা ছিল। আর দেখুন সেই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছেন সেই নীল রঙের জালে ঘেরা পথ বা ক্যানোপি ওয়াক, যেটা পরিষ্কারভাবে একদম বোঝা যাচ্ছিল এখান থেকে যে কত দূর পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে। এখন আমি ওয়াচ টাওয়ার থেকে নেমে সেই ক্যানোপি ওয়াকের দিকে চলে যাব। ক্যানোপি ওয়াক থেকে কিন্তু নিচে যে জল রয়েছে সেখানে কিন্তু কাঁকড়া, কচ্ছপ, কুমির অনেক কিছুই দেখা যায়। এরপর কিন্তু আমরা এই দোবাকিতে ক্যানোপি ওয়াক কমপ্লিট করে সবাই মিলে বাইরে বেরিয়ে যাচ্ছি আবার বোটে ওঠার জন্য। তো এরপর প্রায় 3:30 নাগাদ আমরা বোটে উঠে পড়লাম। তো উঠে দেখলাম যে আমাদের লাঞ্চ কিন্তু পুরোপুরি রেডি। চলুন আজকের লাঞ্চের মেনুতে আমাদের কি কি ছিল দেখে নেওয়া যাক। দ্বিতীয় দিনের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সাথে ছিল ইলিশ ভাপা ও চিংড়ি মালাইকারি, যদিও ডালটি কিন্তু আমি নেইনি। আর শেষ পাতে ছিল চাটনি ও পাঁপড়। তো ফেরার পথে কিন্তু আমরা দেখছিলাম যে একটু একটু রোলিং হচ্ছিল নদীতে, অর্থাৎ ঢেউয়ের পরিমাণটা কিন্তু একটু বাড়ছিল। ব্যাপারটা কিন্তু একটু এক্সাইটিংও লাগছিল, একটু অন্যরকমই অভিজ্ঞতা হচ্ছিল, যদিও এটা কিন্তু আমরা বেশ খানিকক্ষণের পথেই পেয়েছি। এরপর আবার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে এবার আবার সেই পাখিরালয়ে ফেরার পালা, যেখানে আমাদের হোমস্টে রয়েছে। আর আজ যেই জায়গাগুলিতে আমরা ঘুরেছি আমাদের সবারই কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের সবারই কিন্তু আজকের দিনটি ভীষণই ভালোভাবে কেটেছে। 5:30 বাজে আমাদের এই বোটটি ছিল আপনজন। আমরা এখন নেমে গেলাম, নেমে এখন আবার আমাদের রুমের দিকে ব্যাক করব। তো আজকে ভালোই মজা হয়েছে, অনেক কিছু দেখেছি, অনেকগুলো স্পট কভার করেছি আজকে। তো এরপর হোটেলে গিয়ে আমাদের ফ্রেশ হতে না হতেই দেখলাম আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স নিয়ে আসা হয়েছে, এগ চাউমিন। খেলাম চাউমিন, খুব ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, দারুণ হয়েছে।
তো এরপর কিন্তু রাত 9:30টার দিকে আমাদেরকে ডিনার দিয়ে দেওয়া হয়েছিল। আর আজ মেনুতে ছিল সাদা ভাত, ডাল, ভাজা আর মাটন। তার মধ্যে শুধু মাটনটাই আমি নিয়েছি। এখানে যে মাটন দেখছেন এটি কিন্তু লিমিটেড ছিল না, যার যতটুকু লাগবে সে কিন্তু ততটুকু চেয়ে নিতে পারবে। সত্যি বলতে আমাদের এই ট্যুরটিতে কিন্তু কোনো খাবারই লিমিটেড ছিল না, যার যতটুকু লাগবে সে কিন্তু চেয়ে নিতে পারবে। আমাদের এই ট্যুরের সমস্ত প্যাকেজ ডিটেলস নিয়ে কিন্তু আমি অতি শীঘ্রই নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অতি শীঘ্রই নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।